নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করা যাক। তো আজকের দিনে এই এফআইআই এদের সেলিং কিন্তু বেড়ে গেছে। তো এর আগের দিন দেখতে পাচ্ছিলেন এই গত দুদিন এই এফআইআই দের তরফ থেকে সেলিং কমেছিল, মানে 100 কোটি 50 কোটি এরকম জায়গায় ছিল। তো আজকের দিনে 1,500 কোটি সেলিং হয়েছে এবং সেখানে ডিআইআই এরা যদিও ভালো পরিমাণই শেয়ার কিনেছে এই 2889 কোটির। তো যদি কথা বলি এই এফআইআই এখন যে রিসেন্ট কিছুদিন বিক্রি করছে না, এটা কিন্তু একদিক থেকে যদি বলেন ভালোই হচ্ছে। তো কেন বলছি এফআইআই দের সেলিং ভালো হচ্ছে? কারণ এই এফআইআই এরা দেখুন বহু কারণে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। তো যদি কথা বলি এই ট্রেড ডিল সেটা কমপ্লিট হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে রুপি সেটা দুর্বল হচ্ছে এবং আরো অনেক কারণ রয়েছে। এবং তার মধ্যে একটা কারণ হচ্ছে এই এসটিটি ট্যাক্স এবং তার সঙ্গে সঙ্গে এই এলটিসিজি। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটে এসটিটি এবং যে লং টার্ম ক্যাপিটাল গেন এই দুটোই কিন্তু চালু রয়েছে। তো এটাও একটা কারণ যে এফআইআইরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ অন্যান্য অনেক দেশ রয়েছে যেখানেই এফআইআই এদের কিন্তু এই চার্জটা দিতে হয় না। তো সামনে বাজেট আছে, যদি এখন এই এফআইআই দের তরফ থেকে সিলিং আরো বাড়ে, হয়তোবা আমাদের যে বাজেট ঘোষণা হবে সেখানে এই এসটিটি হয়তো বাদ দেওয়া হতে পারে বা এই যে এলটিসিজির ওপর কিছুটা পরিমাণে ছাড় দেওয়া হতে পারে। যদি শুধুমাত্র এটাও হয়, মানে হয় এসটিডি সরে গেল বা এই এলটিসিজি এখানে কিছু পার্সেন্ট কমানো হলো, তাহলে কিন্তু মার্কেট ভালো রিয়াক্ট করবে এবং এফআইআইরা তারা কিন্তু আবার ফিরে আসতে পারে। এরপরে আমেরিকান মার্কেট, তো ডাউ জোন্স সামান্য নিচেই রয়েছে 0.19% ডাউন এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই নাসডাক কম্পোজিট, এখানে কিন্তু প্রায় 0.5%-এর কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং ভেনেজুয়েলার যে মার্কেট রয়েছে সেখানে তো রকেটের মতো গতি দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটা ইন্ডেক্স খুলে নিয়েছি, এই ভেনেজুয়েলা আইবিসি ইন্ডেক্স, এখানে 14 থেকে 15%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। এবং যদি আরো একটা ইন্ডেক্স খুলে নিই, তো দেখতে পাচ্ছেন এই বুরসাতিল, যেটা এর আগের দিনে আলোচনা করেছিলাম, তো এর আগের দিন দেখতে পেয়েছিলেন এই 20%-এর কাছাকাছি বাড়া ছিল। তো দেখতে পাচ্ছেন বর্তমানে কতটা বাড়া রয়েছে, প্রায় 74.68%-এর কাছাকাছি। তো এটা কিন্তু এই দুদিনের কম্বাইন যে তেজি সেটা দেখাচ্ছে। তো এই ভেনেজুয়েলার মার্কেট কেন এত বাড়ছে? কারণ দেখুন এর আগে আমেরিকায় ভেনেজুয়েলার উপর বিভিন্ন রকম স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছিল। তো বর্তমানে কিন্তু এই আশা তৈরি হচ্ছে যে এই স্যাংশন উঠে যাবে এবং যার ফলে ভেনেজুয়েলার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু আরো উন্নত হবে এবং যেই কারণে ইনভেস্টমেন্টও আসছে। আর যদি কথা বলি এই ভেনেজুয়েলার যে মার্কেট, এখানে কিন্তু লিকুইডিটি এত বেশি ছিল না, কারণ এই দেশে বিভিন্ন স্যাংশনের কারণে মার্কেটও কিন্তু ভালো পারফর্ম করতো না। তো যদি এই বুরসাতিল এই ইন্ডেক্সের লম্বা চার্ট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 5 বছরের যে চার্ট সেটা খুলে নিয়েছি, তো একই জায়গার মধ্যে ঘোরাফেরা করে এবং রিসেন্ট কিছুদিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকেটের মতো গতি দেখা গেছে। তো কিভাবে বেড়েছে কিন্তু এখানে দেখতে পাবেন। তারপরে ইন্ডিয়ান এডিআর গুলো, তো এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.67% নিচে রয়েছে। তারপরে ইনফোসিসের এডিআর এটা 1.24% বাড়া। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.83% বেড়েছে। উইপ্রোর এডিআর বেড়েছে 1%-এর ওপরে। তো মোটামুটি বড় বড় যে স্টক রয়েছে তাদের যে এডিআর সেখানে কিন্তু তেজিই দেখা যাচ্ছে। তারপরে এই ডক্টর রেড্ডি ল্যাব, এটা 1.5% ডাউন এবং যাত্রা অনলাইন এখানে 2.23% তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর আমাদের যে গিভ নিফটি রয়েছে সেটা কিরকম পারফর্ম করছে, তো যদি এই গিভ নিফটির কথা বলি, তো এই গিভ নিফটিতে দেখতে পাচ্ছেন সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, তো সামান্য লাল নিশানেই কিন্তু চলছে। এরপরে কথা বলবো ইন্ডিয়ার যে জিডিপির ডেটা সেটা সামনে এসেছে, তবে এটা অ্যাকচুয়াল জিডিপির ডেটা নয়, এটা হচ্ছে এস্টিমেটেড ডেটা। তো এটা কিন্তু এই গভর্নমেন্টের তরফ থেকেই আসে। তো যদি কথা বলি এর আগে কোন কোন ডেটা এসেছে, দেখতে পাচ্ছেন এই Q1-এর ডেটা এসেছে, Q2-এর ডেটা এসেছে, তো এরপরে Q3 এবং Q4 এই দুটো ডেটা আসাও কিন্তু বাকি রয়েছে। তো এরপরে Q3 এবং তার সঙ্গে সঙ্গে Q4 এইগুলোর একটা অনুমান ধরে নিয়ে ভারত সরকার কিন্তু একটা জিডিপির যে ফোরকাস্ট সেটা সামনে রেখেছে। তো দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে পিডিএফ সেটা খুলে নিয়েছি। তো এই অনুমান এটা কেমন রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই যে রিয়েল জিডিপি এটা প্রায় 7.4% গ্রোথ দেখাতে পারে। তো এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা কত ছিল, 6.5%। তো এই অনুমানটা ভালোই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো জিডিপির ডেটা রয়েছে, একটা হচ্ছে রিয়েল জিডিপি এবং আরো একটা হচ্ছে এই নমিনাল জিডিপি। তো এই যে নমিনাল জিডিপি রয়েছে এর এস্টিমেট কত, এই 8%। তো এটা মনে রাখবেন, এই যে রিয়েল জিডিপি এটা 7.4% এবং এই নমিনাল জিডিপি এটা 8%। তো এবার মার্কেটের কেমন কি অনুমান ছিল, তো এটা তো বললাম এই জিডিপির এস্টিমেট এটা রাখা হয়েছে 7.4%। তবে বিভিন্ন অ্যানালিস্ট কিন্তু এটা মনে করছে যে হয়তো আর কোনো রেট কাট হবে না। তো দেখতে পাচ্ছেন এই ট্রেড আনসার্টেনিটির মধ্যে এই যে গ্রোথ ফোরকাস্ট রাখা হয়েছে 7.4%, মানে জিডিপির ফোরকাস্ট এটা কিন্তু যথেষ্ট ভালো। তো এর আগের থেকে ভালো দেখতে পাচ্ছেন 6.5% ছিল, সেখান থেকে বের হয়েছে 7.4%। আর যদি অনুমানের কথা বলি, তো বিভিন্ন জনের বিভিন্ন অনুমান থাকে, তো সেরকমই যদি দুখানা অনুমান দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাংক এদের কত এক্সপেকটেশন ছিল,
এই 7.3%। তো তার তুলনায় এই যে ডেটা 7.4% এটা ভালো। এবং যদি অন্যদিকে কথা বলি, এই যে সিএনবিসি পোল রয়েছে, এদের এই রিয়েল জিডিপির ফোরকাস্ট ছিল 7.5%। সেখান থেকে কিন্তু এই যে এস্টিমেটেড ডেটা এটা কম 7.4%। এবং এই নমিনাল জিডিপির যে গ্রোথ ফোরকাস্ট যেটা এই সরকার রেখেছে 8%, সেখানে কিন্তু সিএনবিসি টিভি পোল এদের যে অনুমান এটা ছিল 8.3%। মানে রিজার্ভ ব্যাংকের যে অনুমান তার তুলনায় ভালো এসেছে, কিন্তু এই যে সিএনবিসি টিভি 18 পোল এরা যে অনুমান করেছিল তার থেকে কিন্তু কিছুটা নিচেই রয়েছে। তো আরো অনেক ডেটা এর সঙ্গে এসেছে। তো যদি কথা বলি, এই যে ফাইন্যান্সিয়াল, রিয়েল এস্টেট, প্রফেশনাল সার্ভিস, তারপরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স এবং আদার্স সার্ভিস, এইখানে যে গ্রোথ রেট এটা থাকতে পারে 9.9%। এগুলো কিন্তু সবই অনুমান। তারপরে ট্রেড, হোটেলস, তারপরে ট্রান্সপোর্ট রয়েছে, কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস রিলেটেড এই সেক্টরে থাকতে পারে 7.5%। তারপরে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন দ্য সেকেন্ডারি সেক্টর, এইখানে যে গ্রোথ রেট এর অনুমান কত রাখা হয়েছে 7%। তারপরে এগ্রিকালচার এবং এর সঙ্গে যুক্ত সেক্টরে 3.1%। ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই এবং আদার যে ইউটিলিটি সার্ভিস রয়েছে এইখানে 2.1%-এর কিন্তু আশা করা হচ্ছে। তো এই রিপোর্টে আগামীকাল কিন্তু মার্কেটের উপরে কিছুটা রিয়াকশন দেখা যেতে পারে। এরপরে যদি কথা বলি ইউবিএস এর ব্যাপারে, তো এরা একটা বড় রেটিং এজেন্সি বলতে পারেন এবং একটা ইনভেস্টমেন্ট ব্যাংকও বটে। তো এই কোম্পানিটা আমাদের যে ইন্ডিয়ান রুপি সেই নিয়ে কিছু ফোরকাস্ট করেছে। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান যে রুপি সেটা ডলারের এগেনস্টে ক্রমাগত দুর্বলই হচ্ছে এবং মাঝে মাঝে এই আরবিআই ডলার বিক্রি করে রুপিকে শক্তিশালী করারও চেষ্টা করছে। তো এই ইউবিএস এরা কি বলছে, এরা কিন্তু বলছে যে এই মার্চের মধ্যে, মানে মার্চ মাসের মধ্যে এই যে ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে এই 92 পৌঁছে যেতে পারে। আর বর্তমানে কত, তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই 90 নিচেই কিন্তু রয়েছে। তো মাঝে মাঝে 90 ওপরে উঠছে, আবার কিন্তু কিছুটা নামছে। তো এই ইউবিএস এরা আরো কি বলছে, এরা বলছে যদি এর মাঝখানে ইউএস এর থেকে কোনো রকম ট্রেড ডিলের খবর না আসে এবং তার সঙ্গে সঙ্গে আরবিআইও এই যে রুপি রয়েছে এটাকে শক্তিশালী করার জন্য কোনো পদক্ষেপ না নেয়, সেই ক্ষেত্রেই কিন্তু এই যে রুপি এটা দুর্বল হয়ে এই 92 লেভেলে পৌঁছে যাবে, যেটা কিন্তু কোনোভাবেই আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো খবর নয়। এরপরে কথা বলবো আমেরিকার ব্যাপারে। তো আমেরিকার থেকেও কিছু ডেটা আজকে সামনে এসেছে। তো কিসের ডেটা, তো আমেরিকার কিছু জবের ডেটা আজকে সামনে এসেছে। তো এই আমেরিকার যে প্রাইভেট পেরোল, তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 41,000 কাজ যুক্ত হয়েছে। তো যেটা কিন্তু অনুমানের থেকে কম, দেখতে পাচ্ছেন স্লাইডলি বিলো এক্সপেকটেশন। তো অনুমান কত ছিল, তো দেখতে পাচ্ছেন এই যে ডাউ জোন্স কনসেনসাস এদের যে অনুমান এটা ছিল 48,000 যুক্ত হবে। তো সেই তুলনায় কিন্তু এই যে সংখ্যাটা এটা অনেকটাই কম। তবে এটা একদিক থেকে ভালো, কারণ এই ডেটা এটা যত বেশি কম আসবে তত কিন্তু ফেডের যে রেট কাটের সম্ভাবনা সেটা বেড়ে যাবে। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু আপডেট সামনে রাখবো, যেমন টাটা স্টিল। তো এই কোম্পানিটা এই স্টিলের প্রোডাকশন এবং ডেলিভারির যে ডেটা সেটা সামনে রেখেছে। তো এই Q3 আগে বিভিন্ন কোম্পানি এরকম যে ট্রেলারগুলো সেইগুলো সামনে রাখে, এইগুলো ফুল ডিটেলস নয়, কিন্তু এর ওপরে মার্কেট রিয়াকশনও দেখায়। কারণ এইটা থেকে কি বোঝা যায় যে কোম্পানিগুলো ব্যবসা কেমন করছে। যেমন এর আগের দিন দেখতে পেয়েছিলেন এই জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলো এই ভালো আপডেট দেওয়াতে মার্কেটে কিভাবে ভালো পারফর্ম করেছে। তো এই কোম্পানির ডেটা কেমন এলো, তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই যে প্রোডাকশনের ভলিউম এটা প্রথমে দেখে নেবো। তো এটা দেখতে পাচ্ছেন এর আগের বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের 3 নম্বর কোয়ার্টার। তো এই যে কলমটা যেটা আমি ক্লিক করছি দেখতে পাচ্ছেন, এবং প্রথমের যে কলমটা রয়েছে এটা হচ্ছে এই লাস্ট কোয়ার্টারের ডেটা। তো যদি কোয়ার্টার অন কোয়ার্টার তুলনা করি, তো দেখতে পাচ্ছেন টাটা স্টিল ইন্ডিয়াতে যে প্রোডাকশন সেটা বেড়েছে এই 5.69 মিলিয়ন টন থেকে বেড়ে হয়েছে 6.34 মিলিয়ন টন। তো এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু সব মিলিয়ন টনে রয়েছে। এবং সেখানে নেদারল্যান্ড এইখানে যে প্রোডাকশন এটা কিছুটা কমেছে, মানে কোয়ার্টার অন কোয়ার্টার কিছুটা কমেছে, কিন্তু যদি এর আগের কোয়ার্টার মানে সেকেন্ড কোয়ার্টারের তুলনায় দেখেন তাহলে একদম স্লাইটলি বেড়েছে। তারপরে টাটা স্টিল থাইল্যান্ড এইখানে প্রোডাকশন কেমন হয়েছে, এইখানেও কিন্তু এই ইয়ারলি বেড়েছে 0.26 থেকে বেড়ে 0.31%, কিন্তু এর আগের কোয়ার্টারের থেকে সামান্য কমেছে। আর এটা তো গেল প্রোডাকশনের ডেটা। যদি এবার ডেলিভারি ভলিউমের কথা বলি, তো এই ডেলিভারি কেমন হয়েছে, তো ইন্ডিয়াতে ডেলিভারি বেড়েছে দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি এইগুলো সব 5-এর ঘরে ছিল, সেখান থেকে কিন্তু 6-এর ঘরে এসেছে। তবে নেদারল্যান্ড এইখানে যে ডেলিভারি এটা কমেছে, এই 1.53 ছিল 1.54, এইখান থেকে হয়েছে 1.40। তারপরে ইউকেতে যে ডেলিভারি সেটাও যদি দেখেন কমেছে, এর আগে দুটোতেই 0.57 ছিল, সেখান থেকে কমে হয়েছে 0.52। এবং টাটা স্টিল থাইল্যান্ড, তো এখানে ইয়ারলি সামান্য ভালো এসেছে কিন্তু কোয়ার্টারলি পড়া। তো কি বুঝতে পারছেন যে এই কোম্পানির ইন্ডিয়াতে যে বিজনেস সেটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, এই প্রোডাকশন ভলিউম ডেলিভারি এইগুলো সবই বেড়েছে, কিন্তু বাইরের যে দেশ রয়েছে সেখানে যে প্রোডাকশন এবং তার সঙ্গে সঙ্গে ডেলিভারি ভলিউম এইগুলো কিন্তু সামান্য কমে গেছে। এরপর একটি কোম্পানি হুডকো বা হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্প লিমিটেড, তো এই কোম্পানিটা আগামীকাল
ফোকাসে থাকতে পারে। তো নামে কি রয়েছে দেখতে পাচ্ছেন, হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্প লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে? এই কোম্পানিটা মূলত এই হাউসিং এবং তার সঙ্গে সঙ্গে এই আরবান ডেভেলপমেন্ট এই ধরনের যে প্রজেক্ট হয় সেখানে ফাইন্যান্সিং করে থাকে, মানে টাকা ধার দিয়ে থাকে। তো এই কোম্পানিটা ছত্তিশগড় এই গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করেছে কিসের জন্য? পরবর্তী 5 বছরে তারা প্রায় 1,00,000 কোটি টাকা ফান্ডিং করবে এই ব্যাপারে। তো কোন কোন সেক্টরে ফান্ডিং করবে এইখানে দেখতে পাচ্ছেন, হাউসিং, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার এবং রিনিউয়েবল প্রজেক্ট, এই জায়গাগুলোতে ফান্ডিং কিন্তু তারা করবে। তো এর মানে কি, এই কোম্পানির যে ব্যবসা সেটা কিন্তু বাড়বে। তো এই কোম্পানির জন্য এটা একটা খবর ছিল। এর পরের কোম্পানি এনসিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে? মূলত সিমেন্ট তৈরির কাজ করে থাকে। তো এই কোম্পানির সিমেন্ট প্রোডাকশনের যে ডেটা সেটা সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানি Q3 আপডেট সামনে রেখেছে। কোম্পানির সিমেন্ট প্রোডাকশন এবং ডিসপ্যাচের যে ডেটা সেটা বেড়েছে। তো দুটোই দেখতে পাচ্ছেন 5% বেড়েছে। তো এই সিমেন্টের প্রোডাকশন এই 6.61 লাখ টন থেকে বেড়ে হয়েছে 6.95 লাখ টন, এবং এই যে ডিসপ্যাচ এটা দেখতে পাচ্ছেন 6.63 লাখ টন থেকে বেড়ে হয়েছে এই 6.93 লাখ টন। তো এগুলো ইয়ার অন ইয়ার ডেটা, মানে এর আগের Q3 থেকে এই কোয়ার্টারের যে তুলনা সেই ডেটাটা। তবে অন্যান্য কিছু সেগমেন্টে কিছু প্রোডাকশন কমে গেছে, যেমন এই সিমেন্ট বোর্ডস এখানে 41% পর্যন্ত কমেছে, এবং সিমেন্ট বোর্ডসের যে ডিসপ্যাচ এটা 25% কমেছে। তারপরে রেডিমিক্স যে কংক্রিট হয় এইখানে প্রোডাকশন এবং সেলস এইগুলো দুটোই 18% কমেছে, এবং এই ডোর প্রোডাকশন এবং সেলস এইগুলো 100% পর্যন্ত কমে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে এনার্জি প্লান্ট, হাইড্রো পাওয়ার জেনারেশন এইগুলোতে গ্রোথ দেখা গেছে, কিন্তু খুবই কম, এই মাত্র 2%। তো এই সিমেন্ট প্রোডাকশনের ডেটাটা বাদ দিলে বাকি যে ডেটাগুলো সেইগুলো কিন্তু খারাপ দিকেই এসেছে। এরপরে একটি কোম্পানি মিড ওয়েস্ট লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে? এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা হোলি অন সাবসিডিয়ারি গঠন করতে চলেছে। তো এই হোলি অন সাবসিডিয়ারি এর মানে কি? মানে এই কোম্পানি একটা শাখা ওপেন করতে চলেছে, যেখানে পুরো 100% অংশীদারিত্ব এই মিড ওয়েস্ট লিমিটেড এদের কাছেই থাকবে। তো এই ধরনের যে শাখা এগুলোকে এই হোলি অন সাবসিডিয়ারি বলা হয়। তো কোথায় ওপেন করবে? দেখতে পাচ্ছেন এই সিয়েরা লিওন এইখানে ওপেন করবে। তো এটা কোথায়? তো এটা ওয়েস্ট আফ্রিকার একখানা দেশ। তো কিসের জন্য এই সাবসিডিয়ারি তারা গঠন করতে চলেছে? তো দেখতে পাচ্ছেন HMS রিজার্ভ এক্সপেনশন। তো যে হেভি মিনারেল স্যান্ডস থাকে তার যে রিজার্ভ সেটা বাড়ানোর জন্যই কিন্তু কোম্পানি এই হোলি অন সাবসিডিয়ারি এটা গঠন করতে চলেছে। এরপরে কথা বলবো অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড। তো এই কোম্পানির বোর্ড স্টক স্প্লিটের ব্যাপারে আলোচনা করতে পারে। তো এই কোম্পানির বোর্ড মিটিং কবে হতে চলেছে? এই জানুয়ারির 15 তারিখে হতে চলেছে। তো এই দিনে স্টক স্প্লিট এবং তার সঙ্গে সঙ্গে প্রথম ইন্টিরিয়াম ডিভিডেন্ড এই দুটোর ব্যাপারে কোম্পানির যে বোর্ড তারা কিন্তু কনসিডার করতে পারে। তবে আবারও বলছি, এখানে কি লেখা রয়েছে কনসিডার করতে পারে, মানে এটা কিন্তু ফাইনালি হয়ে যায়নি। তো সেদিন বোর্ড মিটিং হবে এবং সেদিন বোর্ড মেম্বাররা মিলেই কিন্তু ঠিক করবে যে স্টক স্প্লিট এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারিম ডিভিডেন্ড এইগুলোর ব্যাপারে ঘোষণা করা হবে কি হবে না। তারপরে কথা বলবো টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড। তো যদি দেখেন এই 2-3 দিন একটু প্রেসারই রয়েছে। তো এরকম যদি দেখেন এরকম টপ থেকে একসময় কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে, এবং সেইখান থেকে যদি এখনো দেখেন এখনো কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি পড়া। তো কোম্পানি কেন পড়েছিল? তো কোম্পানির যে প্রধান রেভিনিউ সেগমেন্ট রয়েছে এই JLR বা জাগুয়ার ল্যান্ড রোভার, সেখানে যে হোলসেল ভলিউম সেটা পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই হোলসেল ভলিউম এটা ইয়ার অন ইয়ার 43% ডাউন হয়েছে, এবং রিটেলের যে সেলস এটা 25% ডাউন হয়েছে। তো এটা যদি অন্য সময় কোনো খবর আসতো তখন হয়তো এই স্টকে আরো বড় পতন দেখা যেত, কিন্তু মার্কেট এটা অনুমান করেই চলছিল যে কোম্পানির জাগুয়ার ল্যান্ড রোভারের যে নাম্বার সেটা খারাপের দিকেই আসবে। কারণ কি? কারণ এই জাগুয়ার ল্যান্ড রোভার যে সেখানে সাইবার অ্যাটাকের কারণে এই যে ব্যবসা সেটা কিন্তু কিছুটা খারাপই হয়েছে, মানে মার্কেট এটা কিন্তু মেনেই চলছিল যে ব্যবসা খারাপ হবে, সেই কারণে খুব বড় রিয়াকশন কিন্তু দেখা যায়নি। তো এই জাগুয়ার ল্যান্ড রোভার কত সেলস হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সেলস এটা 25% পড়েছে ইয়ার অন ইয়ার, মাত্র এই 79,600 খানা ইউনিট বিক্রি হয়েছে এই অক্টোবর ডিসেম্বর কোয়ার্টারে। এবং এই যে হোলসেল এখানে দেখতে পাচ্ছেন এই 59,200 খানা ইউনিট বিক্রি হয়েছে। তবে টাটা মোটরস এই কোম্পানি কিছু ভালো কাজও করেছে, যেমন দেখতে পাচ্ছেন এই হেরিয়ার এবং সাফারি এদের যে পেট্রোল পাওয়ার্ড মডেল সেগুলো কিন্তু বাজারে লঞ্চ করে দিয়েছে। তো যার প্রাইস দেখতে পাচ্ছেন এই প্রায় 13 লাখের কাছাকাছি থেকে শুরু হচ্ছে। তো এই যে টাটা হ্যারিয়ার যে পেট্রোল মডেলটা রয়েছে এইটা MGর যে হেক্টর মডেলটা রয়েছে সেটাকে কম্পিট করবে, এবং টাটা সাফারির যে পেট্রোল ভেরিয়েন্টটা রয়েছে এটা মাহিন্দ্রার যে XUV 7X রয়েছে, তারপরে এই যে MG হেক্টর প্লাস এবং হুন্ডাই আলকাজার এগুলোকে কম্পিট করবে। তো এই হেরিয়ার এবং এর সঙ্গে সঙ্গে সাফারি SUV এইখানে নতুন এই 1.5 লিটারের টুর্বো GDI ইঞ্জিন এগুলো লাগানো হয়েছে। তো এই হেরিয়ারের যে প্রাইস এটা শুরু হচ্ছে 13.89 লাখ থেকে, এবং সাফারির যে প্রাইস এগুলো শুরু হচ্ছে 13.29 লাখ থেকে, আর এগুলো কিন্তু এক্স শোরুম প্রাইস। এবং তার সঙ্গে সঙ্গে যদি সেফটি রেটিং এর দিক থেকে বলি তাহলে এই দুখানা SUV এরা কিন্তু এই 5 স্টার ভারত NCAP সেফটি রেটিং
এটা পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডভান্স টেক ফিচারও কিন্তু তারা যোগ করেছে। এরপরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজি তিনি কিছু কথা বলেছেন, মানে কিছু বাইরের দেশের অফিসিয়াল ইন্ডিয়ায় কিন্তু ভিজিট করতে চলেছেন। তো তার মধ্যে দুজনের নাম সামনে আসছে। তো যদি প্রথমে কথা বলি, এই ফ্রেডরিচ মার্জ, ইনি কে দেখতে পাচ্ছেন চ্যান্সেলর অফ জার্মানি, ইনি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে ভিজিট করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইনিও কিন্তু খুব তাড়াতাড়ি এই ইন্ডিয়াতে ভিজিট করতে পারেন। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নিই। যদি ক্রুড অয়েলের কথা বলি, ডব্লিউটিআই ক্রুড এটা 2%-এর কাছাকাছি ডাউন, এবং ব্রেন্ট ক্রুড এটাও পড়েছে 1.33%। আর এই বিটকয়েন কেমন পারফর্ম করছে, তো এই বিটকয়েন প্রায় 93,500 থেকে পড়তে পড়তে বর্তমানে দেখতে পাচ্ছেন প্রায় 2,500 পয়েন্টের কাছাকাছি পড়ে গেছে। এই মুহূর্তে $91,161 ট্রেড করছে। আর এরপরে চলুন আমেরিকান মার্কেট আরো একবার দেখে নিই। তো ডাউ জোন্স এই পতন আরো বাড়ছে। এই মুহূর্তে ডাউ জোন্স 0.52% ডাউন হয়ে গেছে। আর যদি এই নাসডাক কম্পোজাইটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজাইট এটা 0.61% উপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।